মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এটা কলকাতার ব্যাকগ্রাউন্ড নয়। আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি এসেছি, তো 1 মাস পরে আবার বাড়ি আসলাম। আর মানে আমার ছেলে প্রায় 1 বছর পর মামা বাড়ি আসলো, তো সেই জন্য আজকে মোটামুটি বাড়িতে একটুখানি রান্নাবান্না খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে, স্পেশাল রান্না। তো সেটা ঠিক করেছি আমিই করব। জেনারেলি আমি বাড়ি এলে খাটেই বসে থাকি, খাবারটাও খাটেই পৌঁছয়, কারণ এত সুখ তো বাপের বাড়ি ছাড়া কোথাও হয় না। কিন্তু আজকে ঠিক করেছি যে আমি নিজে রান্না করে খাওয়াবো সবাইকে। তো সব কিছু বাপি এনে দিয়েছে, তো রান্নাবান্না জাস্ট স্টার্ট করব। তার আগে ভাবলাম যে তোমাদেরকে আমার বাড়ির চারপাশটা একটুখানি দেখাই। এত সুন্দর ভিউ, যেটা তো আমি পাই না কলকাতাতে গিয়ে। তো তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। এই হচ্ছে আমার বাড়ির চারপাশটা। এখানে যতটা গাছপালা আছে ততটাই পুকুর আছে, তাই এই হচ্ছে আমার বাড়ির বাগান। আমি 3তলার ছাদে আছি এখন। এই হচ্ছে আমার বাগান বাড়ির। এখানে একটা পুকুর আছে, এখানে চারিদিকে প্রচুর পুকুর, আর এদিকে সব গাছপালা কাটা হচ্ছে। আর এই হচ্ছে সামনে মেন রোড। আর এখানে পাশেই অনুকূল ঠাকুরের একটা খুব বড় আশ্রম আছে। এই যে দেখো মেন রোড, এখান থেকেই আমরা আসি। এই হচ্ছে মেন রোড। প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়। আর এই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা অনুকূল ঠাকুরের একটা খুব বড় আশ্রম হচ্ছে। ছোট আশ্রমটা তো বহু বছর আছে, এখন এটা বড় করে হচ্ছে। এই দিকে আবার একটা পুকুর, বললাম না চারিদিকে শুধু পুকুর। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে ভিডিওটা আমি কোথা থেকে শুরু করেছি। হ্যাঁ, এই জাস্ট আজকেই বাড়ি থেকে ফিরেছি। শনিবার আর রবিবার উইকেন্ডটা বাড়িতে কাটালাম, মানে বাড়িও গিয়েছি, শ্বশুরবাড়িও গিয়েছি। তো সব জায়গায় ঘুরে এলাম। মাসুনির বাড়ি একটা ছোট্ট একটা সফর, জটিকা সফরই বলা যেতে পারে, 2 দিনের জন্য মাত্র। শনিবার সকালে গিয়েছিলাম। তো সানডেতে প্ল্যানিং হলো যে কিছু স্পেশাল রান্না হবে, যেহেতু বললাম না আগেই যে বাবু অনেক দিন পর মামাবাড়ি গেছে, তাই আমি ভাবলাম আমি রান্নাটা করি। তো মেনুটা ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা, তার সাথে বেগুনি আর আলু ভাজা ছিল। সেই দুটো ও মায়ের যে রান্না করে ওই করে দিয়েছিল, আমি এই দুটো রান্না করেছিলাম। তো এখন ওই ফ্রাইড রাইসের চাল আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি তখন শ্যুট করা হয়নি। বাড়ি গেলে যা হয় আর কি, গল্প করতে করতে এমন টাইম কেটে যায় যে শ্যুট করার কথা মাথাতেও থাকে না। তো বাসমতি চাল বাপি এনে দেওয়ার পরেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এখন ভাতটা আমি করে ফেললাম। তো ফ্রাইড রাইস বানানো তো জানো যে সব থেকে বোধহয় ইজি জব ফ্রাইড রাইস বানানো, আর আমি খুব ইজিভাবে বানাই। তো ওই ভাতটা করে ওই গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর নুন দিয়ে ভাতটাকে করিয়ে নিই, আর হালকা একটুখানি সাদা তেল দিয়ে দিই যাতে একদম ঝরঝরে থাকে ভাতটা। দিয়ে ওইভাবে ছেঁকে নামিয়ে নিয়েছি। এইবার সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। মানে ফুলকপিটা আলাদা করে ভেজেছিলাম আর ক্যাপসিকামটা আলাদা করে ভেজেছিলাম। বাকি আলু আর গাজর আর বিনস পাওয়া যায়নি, তাই তার জন্য বরবটি দেওয়া হয়েছিল ছোটো ছোটো করে কেটে। কারণ কি ওই দিন না আমাদের ওখানে, মানে আমাদের গ্রামের দিকে তো হাট বসে রোজ দিন এরকম, এখানে যেমন শহরে মার্কেট বসে সেরকম তো নয়। তো ছোটোখাটো একটা মার্কেটও আছে, কিন্তু সেখানে বিনস পাওয়া যায়নি। মানে হাটে যে পরিমাণে তুমি জিনিসপত্র পাবে, ওটা ওই মার্কেটে অফডেতে মার্কেটগুলোতে অত সব কিছু পাওয়া যায় না। মানে ফুলকপিও ওখানে পাওয়া যায়নি। বাপি বাইকে করে গিয়ে দূর থেকে গিয়ে ফুলকপি নিয়ে এসেছিলো। তো সেই জন্য বিনসের বদলে আমরা বরবটি ইউজ করেছিলাম। তো প্রথমে তো দেখলে যে ফুলকপিগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আলু, গাজর আর বরবটি এই 3টেকে আমি একসাথে ভেজে নিয়েছি। আর বেশ সবকটাই কিন্তু নুন দিয়ে কিন্তু ভাজা হচ্ছে, যে আলাদা করে যখন মিক্স করব তখন আর কিন্তু আলাদা করে নুন দিতে হবে না, শুধু মিষ্টিটা দিলেই হবে। আর তার সাথে ওই 3টে জিনিস ভেজে নেবার পরে লাস্টে ভাজলাম ক্যাপসিকামটা। তো যেহেতু অনেকটা বড় কড়াইতে রান্না হচ্ছিলো, তাই জন্য রান্নাঘরে তো কিছু হচ্ছিল না। এই মায়ের ডাইনিংয়ে একটা বড় মায়ের গ্যাস আছে, ওভেন। তো
তো এটা লক্ষ্মী পুজোর সময় বা বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে তখন ওটাতে করে রান্না করা হয়। তো মায়ের ওই কড়াই, হাঁড়ি সব বড় বড় জিনিস নামানো হয়েছিল ওপর থেকে। বেশ কয়েকজন ছিল, যেহেতু রান্নাটা একটু বেশি অ্যামাউন্টের ছিল, তাই জন্য একটু কড়াই বড় না হলে হতো না। মানে 1.5 কিলো বাসমতি চালের ফ্রায়েড রাইস হয়েছিল, তো অনেকটাই তো হয়েছে আর কি। আর 2 কিলোর মতো, 2 কিলো থেকে একটু বেশি মাটন ছিল। তো যাই হোক, আপাতত ফ্রায়েড রাইসটা কমপ্লিট করছি, তারপরে মাটনটা দেখাবো তোমাদের সাথে। তো এই যে সমস্ত সবজি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি সব একসাথে, নাহলে তো সব প্রপারলি সব কিছু ভাতটার সাথে মিশবে না। তো এখন আমি কিন্তু এই তেলটার সাথে কিন্তু আমি একটু ঘিও দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে একটু গোটা গরম মশলা ওর মধ্যে একটু ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ওই যে সবজি ভাজাটাকে মিক্স করে রেখেছিলাম, তার কিছুটা সবজি ভাজা দিয়ে আর ওপর থেকে ভাত দিতে শুরু করলাম। আমি দুভাবে মিশিয়েছি, যাতে করে প্রপার একদম পুরোটা মিক্স হয়। মানে প্রথমে একটুখানি সবজি দিয়েছি, তারপর ভাত দিয়েছি, তারপর আবার একটু সবজি দিয়েছি, তারপর আবার ভাত দিয়েছি, দিয়ে এবার ওটাকে ভালো করে ওই খুন্তি দিয়ে ভালো করে ওটাকে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, যাতে প্রপারলি মিক্স হয়। আর অবশ্যই মিষ্টি দিয়েছি, চিনিটা একটু দিয়েছি, তবে যদিও আমার চিনির হাত একটু কম, মানে আমি কোনো খাবারে খুব বেশি মিষ্টি দিতে পারি না। আর মায়েরা এইসব জিনিস একটু বেশি মিষ্টি খায়, তো আমি যা মিষ্টি দিয়েছিলাম তো মায়েদের তাতে ঠিক পোষায়নি। মায়েরা পরে আবার চিনি মিশিয়ে খেয়েছে, কিছু করার নেই, কারণ কি আমি কিছুতেই চিনি বেশি দিতে পারি না তরকারিতে, আমার ভীষণ বিরক্তি লাগে। তো ফ্রায়েড রাইসটা তো একদম প্রপারলি ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। এখন হচ্ছে মাটন কষার জন্য মাটনটা আমি ম্যারিনেট করছি। এটা কিন্তু আমি ফ্রায়েড রাইসের ভাতটা বসিয়ে দিয়েই মাটনটা ম্যারিনেট করেছি। আমি দেখানোর সুবিধের জন্য আমি একসাথে ফ্রায়েড রাইসটা কমপ্লিট করে তারপর মানে এডিটিং করার সময় এইভাবেই করেছি এডিটটা, যাতে তোমাদেরকে প্রপারলি দুটো রেসিপি আলাদা আলাদাভাবে দেখাতে পারি। তো মাটনটা খুব সিম্পলভাবে আমি করেছি, আমি খুবই সিম্পলভাবে সব কিছু করার চেষ্টা করি, কারণ এই মাটন খুব বেশি কষা হলে, খুব বেশি মশলাদার হয়ে গেলে বাপি আরে অতটা খেতে ভালোবাসে না। তো এই যে মাটনের মধ্যে জাস্ট টক দই, টমেটো কিন্তু আমি দিইনি, আর আমরা রসুন তো খাই না, তোমাদেরকে অনেকবার এর আগেও বলেছি। তো মাটনের মধ্যে জাস্ট টক দই দিয়েছি একদম 200 গ্রামের, যেহেতু 2 কেজি মাটন ছিল। আর তার সাথে পরিমাণ মতো ওই মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 4টে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটুখানি আদা বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা অল্পই দিয়েছিলাম, কারণ কি পরে আমি আবার পেঁয়াজকে গ্রেট করে যখন মাংসটা বসাচ্ছিলাম তখন পেঁয়াজ গ্রেট করে ইউজ করেছি। আর দিয়েছি সল্ট আর সর্ষের তেল, এইগুলো দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মাটনটাকে মাখিয়ে নিয়েছি। মাটনের কিন্তু মেন টেস্ট আসে ম্যারিনেশন থেকে। যত তুমি সুন্দর করে মাটনকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারবে, তত ভালো কিন্তু মাটনের টেস্ট আসে। আর তারপর তো কষানো, তুমি যত মাটনকে কষাবে তত তোমার মাটনের টেস্ট আসবে। সেটা শুধু মাটন বলে না, যে কোনো খাবারের ক্ষেত্রেই সেটা চলে। তো ম্যারিনেশন কিন্তু ডান। এরপরে আমি এটাকে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রায়েড রাইসটা কমপ্লিট করে মাটনটা স্টার্ট করছি। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা চিনি, যাতে মাংসের কালারটা খুব ভালো আসে। আমার মা তো এরকম করেই করে, তাই জন্য আমিও এইভাবেই করলাম। চিনিটা দিয়ে দিয়েছি, দেখো কিন্তু ওটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে, লাল হয়ে গেছে চিনিটা। এইবার মাটনটা তুলে দেবো। রঙটা যা এসেছিলো তোমরা লাস্ট অবধি দেখো, দেখলে বুঝতে পারবে যে মাটনের কালারটা কি এসেছিলো। খেতেও খুব টেস্টি হয়েছিল, আমি তো খেয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, প্রত্যেকে বলেছে। আর কালারটা তো জাস্ট মানে দেখার মতো সুন্দর হয়েছিল। এই দিয়ে দিলাম পেঁয়াজটা, যেটা বললাম গ্রেট করে রেখেছিলাম, যেহেতু 2 কেজি মাটন ছিল, প্রায় 10-12টা পেঁয়াজ ওখানে গ্রেট করে রাখা আছে। আর এখানে আমি একটা জলের বাটির মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, মানে গুলে নিচ্ছি। কারণ আমি যে মশলাগুলো ওখানে দিয়েছিলাম মাখানোর সময়, আমার মনে হয়েছিল যে 2 কেজি অ্যামাউন্টে মশলাটা একটুখানি কম হয়ে গেছে, তাই জন্য আমি ওটা একটু বাটিতে করে গুলে নিলাম। এইবার আমার পেঁয়াজটা যখন খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আমি মাংসটা কড়ার মধ্যে তুলে দিলাম। দিয়ে মাংসটাকে একটু নাড়িয়েই কিন্তু আমি ওই বাটিতে যে মশলা, যে জল মানে গুলে রেখেছিলাম জলের মধ্যে, ওটাকে কিন্তু দিয়ে দিলাম, যাতে প্রথম থেকেই আমি একদম কাঁচা মশলাটা কষাতে পারি। পরে না হলে দিলে কী হবে, মাংসটা হয়তো একটু কষানো হয়ে যাবে, মশলাটা কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে।
তো সেই জন্য একেবারে প্রথমেই কিন্তু আমি কড়াতে মাংসটা দিয়ে ওই জলে গোলা মশলাগুলো দিয়ে দিলাম, যাতে আমার মনে হচ্ছিলো যেহেতু একটু কম পড়েছে মশলাটা, কারণ মাংসের অ্যামাউন্টটা অনেকটা ছিল। তো যাই হোক দিয়ে দিলাম। এইবার ভালো করে শুধু কষানো। মাটন বললাম না, শুধু যত পারবে খুন্তি নাড়িয়ে যাও। তো প্রচুর খুন্তি নাড়াতে হয়েছে মাংস করতে করতে। তবে আমাকে হেল্পও করেছে মায়ের যে রান্না করে প্রতিমা, আর মায়ের বাড়িতে যে সবক্ষণের জন্য থাকে দোলা, তো ওরাও মাঝে মাঝে একটুখানি, আমি ওই মাংসটা মানে একদম মোটামুটি কষিয়ে ঢাকনা দেওয়ার পর্যন্ত দিয়ে আমি চলে গেছিলাম, কারণ আমি আর গরমে থাকতে পারছিলাম না, আর গ্যাস জ্বলছিল বলে ফ্যানও চালাতে পারছিলাম না। তো আবার ওরা মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছে। এখন আমি আবার এসে একটুখানি দেখছি যে ওই দইয়ের জন্য প্রচুর জল বেরিয়েছিল, পেঁয়াজ দই অনেক কিছু দেওয়া ছিল, তো ভীষণ জল বেরিয়েছিল। আমি একটুও কিন্তু মাটনের মধ্যে জল দিইনি। যেটুকু মাংস মানে মাটনের মতো জিনিস সেদ্ধ হয়েছে, এই মাটনের জলেই কিন্তু মাটন সেদ্ধ হয়েছে। একদম দই থেকে আর পেঁয়াজ থেকে যা রস বেরিয়েছিল, জল বেরিয়েছিল, তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়েছে। আমি একটুখানিও জল অ্যাড করিনি, সবথেকে বড় কথা। মানে এই জন্য মাটনের টেস্টটা এত ভালো হয়েছিল। আর বারবার ঢাকা দিয়ে একদম গ্যাস সিম করে প্রায় বোধহয় 1.5 ঘন্টা লেগেছে আমার মাটনটা পুরো সেদ্ধ হতে, প্রচুর টাইম লেগেছে। তো এই যে দেখো মাটন কিন্তু মোটামুটি একদম ফর্মে চলে এসেছে, সুন্দর কালার এসে গেছে। আর উপর থেকে নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়েছিলাম। ঘি দিতে মানে সবসময় দেখবে মাটনে নামানোর আগে যদি একটু ঘি দাও না, ওর টেস্টটা ভীষণ সুন্দর আসে। দেখছো মাটনের কালারটা কি অপূর্ব সুন্দর হয়েছে। এই যে দেখো ওপর থেকে দোলা একটু 2 চামচ ঘি দিয়ে দিচ্ছে, ওকে বলেছিলাম যে 2 চামচ ঘি দিয়ে দিতে। তো খুব সুন্দর এসেছিলো মাটনের কালারটা, খেতে তো এক্সেলেন্ট হয়েছিল। ফ্রাইড রাইসের সাথে মাটনটা দারুণ হয়েছিল। তো যদি তোমাদের এই সানডেওয়ালা মাটন কষা আর ফ্রাইড রাইসের সিম্পল দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিতে হবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে ভিডিওটা পৌঁছে যায়। কারণ কি, আমি তোমাদের থেকে যত সাপোর্ট পাবো, তোমাদের থেকে যত ভালোবাসা পাবো, আমি তত এগিয়ে যেতে পারবো। তাই তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এই যে দেখো এখানে মেন প্লেটটা সাজিয়ে দিয়েছে মাটন কষা, বেগুনি, আলু ভাজা আর ফ্রায়েড রাইস, আর তারপরে ছিল আইসক্রিম। তো লাঞ্চে সবাই বসে গেছে। তো সবাই, আমাদের তো সানডে লাঞ্চ দারুণ জমে গেছে। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা, বাই।